হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিজম পড়ছিলাম এবং সেখানে বায়োসাভার্টস লর অ্যাপ্লিকেশন দেখছিলাম। আমরা মেনলি একটা অ্যাপ্লিকেশন করেছি, একটা ইনফাইনাইট যদি ওয়্যার থাকে তার জন্য কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে না হবে, তার ডিরেকশন কেমন হবে না হবে, সেগুলো কিন্তু আমরা দেখেছি। আজকে আমরা নেক্সট যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, নেক্সট যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো দেখো, নেক্সট যে প্রবলেমটা বা নেক্সট যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা কি বলছে? বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র মানে কি? এরকম একটা রিং রয়েছে, যেরকম তুমি ধরতে পারো একটা বালা, মেয়েরা যে চুড়ি পরে সেই চুড়িটা রয়েছে মনে করো, ঠিক আছে? তার সেই চুড়িটা যে মানে মানে কেন্দ্র, ঠিক আছে? সেই কেন্দ্র দিয়ে তুমি যদি একটা অক্ষ যদি তুমি টানো, তাহলে সেই অক্ষের ওপর কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আমি ছবিটা আঁকি তাহলে তুমি বুঝতে পারবে। দেখো, ধরো এরকম তোমার একটা রয়েছে রিং রয়েছে, এরকম একটা রিং রয়েছে, মেঝের মধ্যে তুমি একটা রিং রেখে দিয়েছো। ওকে, সার্কুলার রিং রেখে দিয়েছো। তাহলে এর যদি তুমি অক্ষ দেখো, এটা তোমার সাপোজ অক্ষ, যেটা কি সেন্টার দিয়ে যাচ্ছে, রাইট? এই যে বৃত্তটা তুমি এঁকেছো তার যে সেন্টার সেটা ধরো এটা, তাহলে এই সেন্টার দিয়ে তুমি একটা অক্ষ কল্পনা করলে, এটা একটা অক্ষ। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে অক্ষটা তুমি নিলে, হ্যাঁ, এই অক্ষের কোনো একটা বিন্দুতে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। ওকে, তাহলে এটা তোমার সেন্টার, এটা তুমি ও দিলে বা সি দিতে পারো, যা খুশি। তাহলে এর কোনো একটা বিন্দুতে, সাপোজ এইখানে একটা বিন্দু ধরলে আমি, এই পি বিন্দুতে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। কোশ্চেনটাকে বোঝো, ঠিক আছে? তাহলে এই একটা আমাদের রিং রয়েছে, রিংটার যে সেন্টার দিয়ে তুমি একটা অক্ষ তুমি টেনে নাও, সেই অক্ষের ওপরে কোনো একটা বিন্দুতে, অক্ষের ওপরের কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড আমাদের বের করতে হবে। এইটাই আমাদের কি নেক্সট অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্টস ল। ওকে, তো দেখো, জিনিসটা বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমি অ্যাক্সিস কনসিডার করে নিই। সাপোজ এটা তোমার জেড অ্যাক্সিস ধরে নাও, এটা তোমার। ওকে, এই দিকটা তোমার সাপোজ এক্স অ্যাক্সিস, এই দিকটা বরাবর এক্স অ্যাক্সিস, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এদিকটা তুমি কনসিডার করে নাও ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে ও ধরে নিলাম আমি। তাহলে এইটা এক্স অ্যাক্সিস মানে কি, এক্স ওয়াই প্লেনের ওপরে রিংটা বসানো রয়েছে, আর জেড অ্যাক্সিসের কোনো একটা বিন্দুতে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করবে। ওকে, এইখানে যে বি ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা তুমি এখানে বের করতে চাইছো, এইটা আমাদের কোশ্চেন। ক্লিয়ার হয়েছে? ধরো এই যে রিংটা তুমি নিয়েছো, সেই রিংটার যে রেডিয়াসটা সাপোজ এ, তাহলে রেডিয়াস অফ দ্য রিং ইজ এ। তাহলে এটা কি রেডিয়াস, সো রেডিয়াস মানে ব্যাসার্ধ, রাইট? সো ব্যাসার্ধটাকে আমি এখানে এ কনসিডার করলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে পি পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করবো। তাহলে দেখো আমি কি করতে পারি, আমি এই যে রিংটা, দেখো ম্যাগনেট মানে বায়োসাভার্টস লর কী সূত্র দেখেছিলাম আমরা এরকম শিখেছিলাম না? এরকম ধরো একটা কোনো আরবিটারি একটা ওয়্যার রয়েছে যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এর মধ্যে কারেন্ট ফ্লো করছে। এবার এর জন্য সাপোজ আরবিটারি একটা পয়েন্ট, এখানে পি ধরলে তুমি, এখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছো, তাই না? এইখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছো। তাহলে তুমি কি করেছিলে, এইখানে একটা এলিমেন্টারি তুমি লেন্থ কনসিডার করেছিলে, সেটা সাপোজ ডিএল লেন্থ। তাহলে এই এলিমেন্টারি লেন্থের জন্য এই পি পয়েন্টে কতখানি ম্যাগনেটিক ফিল্ড সেটা তুমি ক্যালকুলেট করেছিলে, তাই নাকি? মানে বেসিক্যালি তুমি এলিমেন্টারি একটা মানে লেন্থের জন্য ক্যালকুলেট করছো, সেখান থেকে তুমি ইন্টিগ্রেট করে টোটালটা তুমি পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে এখান থেকে তুমি এলিমেন্টারি যে লেন্থ তার জন্য এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড দেখো সেটা কত হয়, ডিবি ইকুয়াল টু বায়োসাভার্টস ল যদি আমরা লিখি সেটা আছে μ0/4π। ওকে, এখানে কারেন্ট ফ্লো করছে আই পরিমাণ, আর যদি লেন্থ আমি ডিএল ধরি, ডিএল আমি ভেক্টর ফর্মে লিখলে পরে ডিএল ভেক্টর ক্রস যে পয়েন্টে তুমি বের করছো তার ইউনিট ভেক্টর, মানে এটা যদি ডিস্টেন্সটা সাপোজ আর হয় তাহলে ডিরেকশনটা তুমি আর ভেক্টর বলতে পারো, তার ইউনিট ভেক্টর কতখানি হবে, আর ক্যাপ হবে ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার বায়োসাভার্টস ল। তাহলে দেখো একটা এলিমেন্টের তুমি লেন্থ কনসিডার করে এই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড দেখলে, তুমি যদি তোমাকে বলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত, তুমি কি করবে, ম্যাগনেটিক ফিল্ড বি, এবার তুমি ইন্টিগ্রেট করে দেবে, তাহলে তোমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড চলে আসবে। এই তো কনসেপ্ট তোমার, তাই না? তাহলে এইখানে আমরা সেটা অ্যাপ্লাই করব।
আমি কি ধরে নিচ্ছি দেখো, এইখানে আমি একটা এলিমেন্টারি লেন্থ কনসিডার করে নিচ্ছি। এই যে রিংটার উপরে আমি একটা এলিমেন্টারি লেন্থ কনসিডার করছি। ওকে, এইখানে আমি ধরছি তার এলিমেন্টারি লেন্থ, সেটা সাপোজ DL0। এই DL0 এই পুরোটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, যদি পুরোটা নিই মানে এই পুরোটা যদি যোগ করতে 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 যাই, পুরোটা কতখানি হয় বলো তো? 2π × a, মানে পরিধি হবে। যে রিংটা তুমি নিয়েছো সেই রিংটার পরিধি হবে 2π × a, মানে বেসিক্যালি তোমার সারকামফারেন্স, রাইট? তাহলে এইটা তুমি পাবে। আচ্ছা, তাহলে এই যে এলিমেন্টারি লেন্থ, এই এলিমেন্টারি লেন্থটার জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা তুমি বের করবে। তাহলে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স দেখে যাচ্ছে, সরি, এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স কতক্ষণ হবে দেখো, এইটা। ওকে, এইটাকে তুমি ধরে নিলে এল ডিস্টেন্স, এখান থেকে এইটুকু কতখানি এল ডিস্টেন্স। তাহলে এই যে ডিএল পরিমাণ লেন্থ, এলিমেন্টারি লেন্থ, এর জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তুমি দেখবে। এবার আমাকে বলো ডিরেকশনটা কেমন হবে, তাই না? ডিরেকশন তোমাকে বুঝতে হবে। যেরকম তুমি এখানে কি তুমি হচ্ছে গিয়ে এই যে থাম্ব রুল অ্যাপ্লাই করতে পারো তুমি। তাহলে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে তুমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে রাখো, দিয়ে তোমার এই 4টে আঙুলে কি তুমি কী করবে, মুট করবে তুমি, মানে মুষ্টি রুল তুমি অ্যাপ্লাই করতে পারো এখানটায়। তো মুষ্টি রুল অ্যাপ্লাই করে তাহলে কি এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ডগুলো কোন দিকে আছে, এই দিক বরাবর। এইখানে আমি এটা দেখি আমি, বাট এইখানে যদি আমি দেখি ধরো কারেন্টটা ফ্লো করছে, আমি কারেন্টের ডিরেকশন দিইনি, কারেন্টটা ফ্লো করছে এই দিক বরাবর, আর এই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। ওকে, মানে এইভাবে কারেন্টটা ফ্লো করছে, এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো করছে। তাহলে কারেন্টের ডিরেকশন আমি কেমনভাবে নেবো, এইরকমভাবে নেবো, তাই না? তাহলে এরকম যদি নিই আমি কারেন্টের ডিরেকশনটা, তাহলে আমার 4টে আঙুল কি এই দিক বরাবর আসবে। তো মানে কি এই দিক বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড হয়েছে, মানে এই দিক বরাবর, বাইরের দিকে আসছে এই দিক বরাবর। জিনিসটা কি বোঝাতে পারলাম? মানে এরকম তো, ধরো এদিকে কারেন্ট ফ্লো করছে, এদিকে কারেন্ট ফ্লো করছে, 4টে আঙুল কিন্তু এদিকে নিয়ে আসতো, মানে কি এই দিক বরাবর মানে ঘুরবে, এরকমভাবে ম্যাগনেটিক ফিল্ডটা হবে। এখানে তাই হচ্ছে, মানে কারেন্ট এদিক বরাবর যাচ্ছে, আমি 4টে আঙুলকে এদিকে নিয়ে আসলাম, মানে কি এটা এই দিক বরাবর, এই এসে এইরকমভাবে যাবে, এইরকম এইদিকে আসছে। ওকে, আমি যদি ছবি এঁকে দেখাই তাহলে আমি এরকম বলতে পারি যে এইদিকে আসছে, সেটাকে আমি এইরকম একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের দিকে বি ভেক্টর তুমি বলতে পারো, বা কোনো একটা নাম দাও তুমি, এটাকে বি ধরলাম। ওকে, তাহলে এইটা তোমার কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, মানে এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে। জিনিসটা ক্লিয়ার হলো? মানে তুমি মুষ্টি রুল তুমি অ্যাপ্লাই করে দাও, তাহলে তোমার হয়ে যাবে। অথবা তুমি কি করতে পারো, আমরা যেটা জানি ডিএল আর যে আর, এদের ক্রস প্রোডাক্ট করতে পারি আমরা, তাই না? তুমি অনেকভাবে তুমি কি ডিরেকশন বের করতে পারো। আমি আরেকটা দেখিয়ে দিই কী আছে। তাহলে আমি যদি বায়োসাভার্টস ল যদি অ্যাপ্লাই করি, তুমি লিখবে এরকমভাবে যে ডিবি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4π ইন্টু কারেন্ট ইন্টু ডিএল, এই যে ডিএল ভেক্টর, হ্যাঁ, এটুকুনি কি কারেন্ট, মানে যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেই তারটার এলিমেন্টারি লেন্থ, সেটা হচ্ছে তোমার DL0 ক্রস এই যে এটা এই লেন্থটা, মানে এই এলিমেন্টারি লেন্থ থেকে যে পয়েন্টে তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করবে তার ডিস্টেন্সটা, তাই না? তার কি লিখবে তুমি এখানে ইউনিট ভেক্টর। দেখো এখানে আর লিখেছিলাম, এখানে আমি এল লিখেছি, তাহলে এখানে তুমি এল ক্যাপ লিখবে। তুমি এটাকে আর লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তুমি নিজের মতো করে করবে, শুধু বুঝে নাও। ডিভাইডেড বাই কী হবে, এল স্কোয়ার হবে। তাহলে দেখো যে এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে তুমি ডিরেকশনটা পাবে সেটা কি DL0 ক্রস এল ক্যাপ, তাই না? তাদের মধ্যে কি ক্রস প্রোডাক্ট। তাহলে বোঝো ডিএল ভেক্টরটা কোন দিক বরাবর যাচ্ছে, মানে যেহেতু কারেন্টটা এই দিক বরাবর ফ্লো করছে, তাহলে ডিএলটার ডিরেকশনে কিন্তু এই দিক বরাবর, তাহলে ডিএলটার ডিরেকশনের দিক বরাবর। আর এল এর ডিরেকশনটা কি, এইখান থেকে তুমি টেনেছো, মানে এই দিক বরাবর তোমার এল এর ডিরেকশন। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে ডিএল আর এল দেখো এরকমভাবে রয়েছে। এবার তুমি ক্রস প্রোডাক্ট করবে, তার মানে কি ডিএল থেকে এল এর দিকে এটা তুমি রাইট হ্যান্ডেড স্ক্রু ঘোরাবে, যেরকম তোমরা করো না। যেরকম ধরো আমি যে আক্সিস ড্র করি, আমরা আক্সিস ড্র করার নিয়ম রয়েছে, এই যে ক্রস প্রোডাক্টের নিয়মের অনুসারে কিন্তু আক্সিসগুলোকে আমরা ড্র করি। আরবিটারিভাবে তুমি আক্সিস ড্র করতে পারো না। এই দিক বরাবর ধরো তোমার এক্স রয়েছে, আর এই দিক বরাবর তুমি ওয়াই নিলে, তাহলে জেডটা কোন দিক বরাবর হবে, তাই না? তাহলে এক্স থেকে তুমি ওয়াইয়ের দিকে যদি একটা রাইট হ্যান্ডে স্ক্রু ঘোরাও, মানে এক্স আর ওয়াই যদি ক্রস প্রোডাক্ট তোমরা নাও, তাহলে তুমি
এই জি বা জেড ভেক্টরটা তুমি পাবে, জেডের ইউনিট ভেক্টর তুমি পাবে। তাহলে এই দিক থেকে তুমি রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, দেখো ভালো করে বোঝো। রাইট হ্যান্ডের স্ক্রু নিচ্ছি আমি, এটাকে ধরো, এটা তোমার স্ক্রু, রাইট? তাহলে আমি কি করলাম, রাইট হ্যান্ডের ঘোরাচ্ছি, কী হচ্ছে বাবা, ওপরের দিকে উঠছে না? উপরের দিকে উঠছে। তাহলে কি এই দিকটাই কি এই জি ভেক্টরের ডিরেকশন হবে, বুঝতে পারলে? এইভাবে তোমাকে বের করতে হয়। এইখানে তুমি তাই করতে পারো, দেখো। তাহলে এল থেকে মানে ডিএল 0 থেকে এল এর দিকে তুমি একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাবে। বাট এইখানে দেখো, যেহেতু ডিএল থেকে এইদিকে মানে এইভাবে আসবে, তোমাকে এইভাবে আসতে হবে তোমাকে, তাই না? তাহলে তুমি কেমনভাবে ঘোরাবে, ডান হাত দিয়ে এইরকম ঘোরাবে না? তাহলে এটা এরকম হওয়া দরকার। ধরো এটা এরকম রয়েছে, তুমি কী করছো, ডিএল থেকে এল এর দিকে আসবে তুমি, ডিএল নট থেকে এল এর দিকে, তাহলে এইরকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাই না? তাহলে কী হচ্ছে দেখো, স্ক্রুটা আমি যেরকম করে তোমাকে দেখাই, এটাকে আমি এরকম ঘোরাবো, এই দেখলাম আমরা ডিএল নট থেকে এল এর দিকে, তোমার কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এইরকম ঘোরাবো আমি। তাহলে দেখো এরকম ঘোরানোর ফলে কী হচ্ছে, সামনের দিকে চলে আসছে না? এটা সামনের দিকে চলে আসছে না? তাহলে এখানে কী হবে, আমি যদি এরকম দেখাই তাহলে সামনের দিকে চলে আসবো, ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, ওপরের দিকে। মানে এই যে দেওয়ালটা, হ্যাঁ, মানে এই বোর্ডের কি ওপরের দিক বরাবর আসবে, বোঝাতে পারলাম? এই হচ্ছে তোমার ডিরেকশনটা। ক্লিয়ার হয়েছে? কারণ এটা বুঝতে হবে, এটা না বুঝতে পারলে তুমি পরবর্তী স্টেপটা তুমি করতে পারবে না। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে বি এর ডিরেকশন বুঝলাম যে এই দিক বরাবর আসবে, হ্যাঁ, মানে এই দিক দিয়ে ঘুরবে আর কি, লাইন অফ ফোর্স যদি দেখায় তাহলে ঘুরবে, আলাদা ইস্যু। তাহলে এই দিক বরাবর আসবে, তাহলে পরে সেটাকে আমি এইভাবে দেখালাম, বুঝলাম। এবার এইটা বলছি, হ্যাঁ, এইটাকে বলছি, ধরো দুটো কম্পোনেন্ট রয়েছে এটার, কি একটা এই বরাবর একটা কম্পোনেন্ট, যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট, দেখো পুরো হরাইজন্টাল বরাবর রয়েছে, আর একটা এই বরাবর কম্পোনেন্ট, সেটা ভার্টিক্যাল, মানে এটাকে আমি এইচ দিয়ে দিচ্ছি বিকজ হরাইজন্টাল, মানে অনুভূমিক, তাই বলছি আমি হরাইজন্টাল কম্পোনেন্ট। আর এটাকে বলছে এই ভার্টিক্যাল কম্পোনেন্ট, সো ভি দিয়ে দিচ্ছি আমরা। ক্লিয়ার হলো? মানে ভার্টিক্যাল মানে উল্লম্ব, এবং এই যে অ্যাঙ্গেলটা করে আছে সেটাকে বলছে আমি থিটা অ্যাঙ্গেল করে আছে, হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হয়, হ্যাঁ, এটা ম্যাথামেটিক্যালি দেখানো যায়। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা হবে। এই যে হরাইজন্টাল মানে হরাইজন্টাল যে কম্পোনেন্ট তার সাথে যে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে তুমি কি বলবে, তাহলে এই যে হরাইজন্টালের যে ভ্যালুটা হবে, মানে এইচ এর যে ভ্যালুটা হবে সেটা কত হয় বলো? তাহলে এটাকে আমি এখানে লিখে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এইচ এর যে ভ্যালুটা হবে, এইচ ইকুয়াল টু হবে বি অফ কস থিটা, তাই নাকি? মানে কি, যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কি কস হয়, এটা আমরা জানি। আর যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা হবে সেটা কত হয় বলো, বি সাইন থিটা, তাই নাকি? এগুলো তো আমরা সবাই জানি। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখো বি সাইন থিটা, হরিজন্টাল কম্পোনেন্ট কত দেখো বি কস থিটা। এইবার ইন্টারেস্টিং জিনিসটা বোঝো, দেখো ছবিটা ভালো করে বুঝতে হবে, ছবিটা বুঝতে পারলে তুমি প্রবলেম সলভ করতে পারলে, মানে ছবি বোঝা মানে প্রবলেমটা সম্পূর্ণভাবে সলভ হয়ে যাওয়া। ক্লিয়ার হয়েছে? এবার আমি তো এইটুকুনি যে এলিমেন্টারি লেন্থ, তার জন্য আমি এইখানে এইরকম ডিরেকশন পেলাম, বুঝলাম। এই লেন্থটা পাবো, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তাই না? আমি যদি এই লেন্থটা এখানে না ধরে যদি আমি এখানে ধরতাম, অথবা যদি এখানে ধরতাম, অথবা যদি এখানে ধরতাম, বা যদি এখানে ধরতাম, তাহলে কি বলতে তুমি? এইখানে ধরলে পরে ধরো এর একদম ঠিক অপোজিট ডিরেকশন ধরছো তুমি, তাহলে এইখানে যদি ধরো তুমি, মানে এইখানটা যদি ধরো তুমি, দেখো ধরো এইখানটা তুমি ধরলে, এই ডিএল নট যে লেন্থটা এলিমেন্টের লেন্থ, সেটা তুমি এখানে ধরলে, তাহলে তুমি কি এইখান থেকে এর ওপর টানতে, তাহলে এই বি ভেক্টরটা এদিক বরাবর হতো, তার জন্য হরাইজন্টাল কম্পোনেন্টকে এদিক না পেয়ে তুমি এদিক পেতে, তাই না? তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কেমন হচ্ছে, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু ডিরেকশন কিন্তু মানে এরকম ঘুরছে, মানে এদিক বরাবর রয়েছে, এদিক বরাবর রয়েছে, ওদিক বরাবর রয়েছে, বুঝতে পারলে? মানে ধরো তোমার এটা যদি ধরো জেড অ্যাক্সিস হয়, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট কি, মানে ওইদিকে একটা এলিমেন্টারি লেন্থের জন্য সাপোজ তুমি এদিক বরাবর পাচ্ছ তুমি, আর কোনো একটা লেন্থের জন্য এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, প্রত্যেকটা দিকে পাচ্ছ না তুমি। তাহলে পরস্পর দেখো ভ্যালুটা কিন্তু সেম, অ্যাঙ্গেল তো সেম থাকবে, আর বিয়ের ভ্যালু তো ওই পয়েন্টে একই থাকবে, বুঝতে পারলে? তাহলে বিয়ের ভ্যালু কিন্তু ওই পয়েন্ট একই থাকবে, তাহলে অ্যাঙ্গেলটা আবার সবারই সেম, তাহলে সমস্ত কম্পোনেন্টেই পাচ্ছ, পরস্পর কী হয়ে যাবে,
প্রতিমিত হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। মানে এইদিকে একটা পাচ্ছ তুমি, ওইদিকে একটা পাচ্ছ তুমি, তাহলে দুটো বলই সেম, সমান এবং অপোজিট মানে বল পাচ্ছ তুমি, তাহলে কি সেটা কী হয়ে যাবে, সাম্য অবস্থায় চলে আসবে না, বুঝতে পারলে? তাহলে কি ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এইটা মাইনাস এটা হয়ে যাবে, কারণ ডিরেকশনটা আলাদা। এটা মাইনাস এটা জিরো হয়ে গেল, এটা মাইনাস এটা জিরো হয়ে গেল, মানে কি পরস্পর কি সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কী হবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে টোটাল পুরো লেন্থের জন্য হরাইজন্টাল কম্পোনেন্টটা কিন্তু থাকবে না। ওকে, তাহলে হরাইজন্টাল যে কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট will be cancel out. ওকে, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টগুলো সবগুলো কিন্তু ক্যান্সেল করা হবে, তাই না? কারণ কি বুঝতেই পারছো তুমি, দেখালাম যে জিনিসটাই প্রত্যেকটা ডিরেকশন রয়েছে, তাহলে সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম। তাহলে শুধুমাত্র কি ভার্টিক্যাল কম্পোনেন্টটা পড়ে থাকবে, তাহলে টোটাল ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে সেটা আমরা দেখব। আচ্ছা, আসছি আমি, এবার ভালো করে বোঝো। এই যে এখানে যে ডিএল নট আর যে এল ক্যাপ, ঠিক আছে, এরা দুজনা, দেখো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কতখানি বলো তো, কত হয় মধ্যবর্তী অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। কী করে 90 ডিগ্রি, তাই না? বুঝতে হবে। দেখো এইটা কি, এইটা হচ্ছে তোমার এই দিক বরাবর, মানে তুমি এটাকে স্পর্শক বরাবর দিকে ভাবতে পারো তুমি, একটা বৃত্ত, একটা বৃত্ত রয়েছে, এর স্পর্শক বরাবর এরকম লেন্থ, ওকে, সেটা ডিএল নট। আর তুমি এইখান থেকে তুমি একটা লেন্থ তুমি ড্র করছো এর উপরে, এই অ্যাঙ্গেলটা কতই হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে না, বুঝতে পারলে? মানে এখান থেকে তো এরকমভাবে তুমি টানছো, এরকমভাবে, সেটাকে জাস্ট তুমি এরকম একটু বাঁকিয়ে দিয়েছো, অসুবিধা কী আছে, বুঝতে পারলে কথাটা আমার? মানে ধরো এরকম একটা লেন্থ রয়েছে, কথা বোঝো তুমি, এখানে একটা লেন্থ রয়েছে, তোমাকে বললাম যে এরকম একটা মানে লেন্থ তুমি ওপর দিকে টেনেছো তুমি, এটা ওকে, কিন্তু এইটাকে কী করলে তুমি একটুখানি এইদিকে বাঁকিয়ে দিলে, অ্যাঙ্গেলটা কি চেঞ্জ হয়ে গেল? না, অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হচ্ছে না, অ্যাঙ্গেলটা কিন্তু একই থাকছে বা 90 ডিগ্রি থাকছে, কিন্তু এখানে তুমি তাই করেছো। ওকে, এইখানে আমি জাস্ট একটুখানি এদিকে বাকি এরকম এরকম ছিল, এটা একটুখানি হেলিয়ে দিয়েছি, তার ফলে কি এই পয়েন্টে গিয়ে পড়েছে, এই যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু সেম, বুঝতে পারলে? কারণ এই যে স্পর্শক, এই স্পর্শক বরাবর ডিরেকশনটা হচ্ছে এদিক বরাবর, আর এটা রয়েছে তোমার ঠিক এইরকম বরাবর, এরকম রয়েছে, ওকে। আর এটাকে আমি জাস্ট একটুখানি কী করছি, এরকম হেলিয়ে দিয়েছি, তাতে তো অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হওয়ার কথা নেই, তুমি বোঝো না? দেখো এই যে এরকম দিলাম, একটু হেলিয়ে দিলাম, অ্যাঙ্গেল তো একই আছে বাবা, তাহলে অ্যাঙ্গেলটা কতখানি, 90 ডিগ্রি। তাহলে এই দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কতখানি, 90 ডিগ্রি। এটাকে তুমি যদি ভাঙো তাহলে এরকম আসে না, μ0 4 পাই আই ডিএল নট সাইন থিটা, সাইন মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে থিটা নেই, π/2 লিখে দিচ্ছি একদম আমি, মানে থিটা তো আমি এখানে ধরে নিয়েছি, আলফা তুমি কনসিডার করতে পারো এখানে, এই অ্যাঙ্গেলটা সেটা কতখানি, আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু π/2, আমি এক চান্সে লিখে দিলাম, ডিভাইডেড বাই এল স্কোয়ার। সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি কত হয়, সাইন 90 ডিগ্রি কত হয়, 1 হয়, 1 লেখো এখানে, সুতরাং μ0/4 আই ডিএল নট ডিভাইডেড বাই এল স্কোয়ার, এটা তোমার বি। যেহেতু আমি ভ্যালু পুট করে দিয়েছি, এখানে তুমি ম্যাগনিটিউড লিখে নাও, এখানে আমি যেহেতু ডিরেকশন কিছু লিখছি না, মানে এটা ক্রস প্রোডাক্ট করলে কি হয়, ক্রস প্রোডাক্ট করলে কিন্তু একটা ডিরেকশন আসে, সেই ডিরেকশনটা এখানে বুঝতেই পারছি আমরা, আমি শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি, তো এখানে মড দিয়ে দিলাম, এখানে মডটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে, এখানে যদি মড দিচ্ছি আর এখানে আমি ভেক্টরটা লিখছি না, হ্যাঁ, এখানে যদি আমি কোনো ডিরেকশন লিখছি না, তবে কিন্তু এখানে তোমাকে মড দিতে হবে, নাহলে কিন্তু মানে অ্যাকচুয়ালি ভুল হবে, ওকে। আচ্ছা, তাহলে এইটা আমরা পাচ্ছি আলটিমেট এখনো পর্যন্ত। এইবার তাহলে এইটুকুর জন্য এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কতখানি, এই ডিপ মানে এটাকে ডিবি ধরে নাও, তাহলে আরও সুবিধা হবে তোমার বুঝতে, ওকে, আর একটু বেশি সুবিধা হবে, এটাকে তুমি ডিবি ধরে নাও, হলো? তাহলে এই যে ডিবি দুটো কম্পোনেন্ট পাচ্ছিলে তুমি, একটা কস কম্পোনেন্ট, একটা সাইন কম্পোনেন্ট, বাট তুমি দেখলে যে কস কম্পোনেন্টটা থাকবে না, কস কম্পোনেন্টটা কী হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বাট সাইন কম্পোনেন্টটা জাস্ট এক্সিস্ট করছে, তাই তো? তাহলে সাইন কম্পোনেন্ট থাকবে, তাহলে অ্যাকচুয়ালি যে ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো সেটা কত হবে বলো, তাহলে শুধুমাত্র কি সাইন কম্পোনেন্ট থাকবে, তাহলে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, সো যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড
ম্যাগনেটিক, তুমি সেটা কি লিখবে বলো, বি ইকুয়াল টু, এখানে কিন্তু ডিবি শুধু লিখবে না, ডিবি সাইন থিটা তুমি লিখবে। কেন করছি বুঝতে পারছো? কারণ কি পুরোটা তুমি দেখছো না এবার, এই পুরোটার জন্য কি মানে এই পয়েন্টের জন্য তুমি এখানে ডিবি সাইন থিটা পেয়েছো, এই পয়েন্টের জন্য তুমি আবার ডিবি সাইন থিটা পাবে, এই পয়েন্টের জন্য তুমি আবার ডিবি সাইন থিটা পাবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি ডিবি সাইন থিটা পাবে, মানে প্রত্যেকবার যোগ হবে। তাহলে কি পুরো লেন্থটার জন্য যোগ হবে, তাই তো আমি ইন্টিগ্রেশন নিয়ে নিয়েছি, বুঝতে পারলে? শুধুমাত্র ডিবির উপর ইন্টিগ্রেশন করবে না, ডিবি সাইন থিটার উপর ইন্টিগ্রেশন হবে। ক্লিয়ার হয়েছে? কারণ কি শুধুমাত্র জেড অ্যাক্সিস বরাবরই তোমার ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে, যে হরাইজন্টালগুলো ক্যান্সেল হয়ে গেছে, মানে কস কম্পোনেন্টগুলো ক্যান্সেল হয়ে গেছে, শুধুমাত্র তোমার সাইন কম্পোনেন্ট পড়ে আছে। বুঝলাম। এবার তুমি সব ভ্যালুগুলো পুট করো এক এক করে। হ্যাঁ, তাহলে ডিবির ভ্যালু তুমি ক্যালকুলেট করেছো এখানটা, তাহলে তুমি জানো μ0 ডিভাইডেড বাই 4 পাই, ওকে, আই ইন্টু ডিএল নট ডিভাইডেড বাই এল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? সাইন থিটা ভ্যালু তুমি এখানে পুট করো। দেখো সাইন থিটা কত হবে, এটা যদি অ্যাঙ্গেল, আবার এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে দিস ইজ লম্ব, এটাকে তুমি ভূমি বলতে পারো, এটাকে তুমি অতিভুজ বলতে পারো। তাহলে সাইন থিটা ইকুয়ালটা কী হবে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে এ, অতিভুজ মানে কত এল, তাহলে সাইন থিটা মানে তুমি লিখতে পারো এ বাই এল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তুমি লিখো এ বাই এল, হলো। আচ্ছা, এখানে দেখো এই যে এল মানে আমি যদি সব কিছু করি বাইরে নিয়ে আসতে পারি আমার এগুলো, দেখো, বিকজ এই যে ইন্টিগ্রেশনটা হবে সেটা কিন্তু শুধুমাত্র ডিএল নটের ওপর হবে। ডিএল নটটা কি, এইটা লেন্থ, এই লেন্থটা কিন্তু আলাদা, তুমি এটাকে আর হিসেবে ধরতে পারো। এই এল আর এই এল নটকে কিন্তু কনফিউজ করো না, তুমি এটাকে আর ধরে নিতে পারো, এটাকে ওকে, এটাকে তুমি আর ধরে নিতে পারো, অসুবিধা কিছু নেই। শুধুমাত্র এখানে তোমার ইন্টিগ্রেশন হবে কত, ডিএল এর উপর মানে ডিএল নটের উপর ইন্টিগ্রেশন হবে। তাহলে কি এখানে এলটা কি কনস্ট্যান্ট, কারণ এল তো এই লেন্থের বাবা, এটা তো কনস্ট্যান্ট, বুঝতে পারলে? তাহলে আমরা লিখতে পারি এখানে এল কিউব চলে আসবে, আবার একটা এও চলে আসবে, তাই না? তো শুধুমাত্র ইন্টিগ্রেশন হবে ডিএল নটের ওপরে, আর একটা আই থাকছে, আইটা আগে লিখে নাও এখানে আই। দেখো μ0/4 লিখলাম, এ লিখলাম, এল কিউব লিখলাম, আই লিখলাম, ঠিক আছে, ইন্টিগ্রেশন হচ্ছে ডিএল নট। তাহলে এই পুরোটা লেন্থ কতখানি, 2π ইন্টু এ, কারণ পুরোটাকে তো পরিধি, তাই না? তাহলে এটা কি পুরোটা পরিধি, তাহলে এইটুকুনি মানে পাবে তুমি 2π ইন্টু এ পাবে, তাই তো, এল কিউব আই ইন্টু এ, আর এইটা মানে পাচ্ছ তুমি 2π ইন্টু এ। জিনিসটা কি ক্লিয়ার হলো? এখানে তুমি এবার একটু কাটাকাটি করে নাও, তাহলে তুমি ম্যাগনেটিক ফিল্ড বি দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে পারো। দেখো এখানে একটা পাই, এখানে একটা পাই কেটে গেলে এখানে 2 থাকছে, তাহলে এখানে μ0 ডিভাইডেড বাই 2 থাকবে উপরে, এখানে আই থাকছে, নিচে এল কিউব লিখছি থাকলো, আর এখানে এ মানে এ স্কোয়ার হয়ে গেল, তাই না? এটা লিখলাম, আই থাকলো, এ স্কোয়ার হলো, এল কিউব থাকলো, তাহলে এটা তোমার কি ম্যাগনেটিক ফিল্ডটা তুমি পাচ্ছ, ওকে। আচ্ছা, এবার দেখো এগুলোকে আমি এল মানে এই লেন্থটা, এই লেন্থের টার্মসে না লিখে আমি এখান থেকে এইটুকুন লেন্থ সাপোজ জেড ধরে নিলাম, হ্যাঁ, তাহলে এর টার্মসে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে তুমি কি লিখতে পারো, দেখো, তাহলে এল মানে, আমি এদিকটা একটু মুছছি, তুমি এল মানে লিখতে পারো এরকম, এটা তো অতিভুজ বাবা, এটা অতিভুজ। দেখো আমাদের কাছে নোন কি, আমরা নোন কি মানে আমাদের কাছে কি জানা আছে, তোমার যে রিংটা বলে দিচ্ছে সেই রিংটা রেডিয়াস তুমি জানো, বুঝতে পারলে? এবার রিংয়ের যে সেন্টার থেকে কতখানি হাইট বা কতখানি ডিস্ট্যান্সে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছো সেই ডিস্ট্যান্সটা তুমি জানো, তাহলে জেডটা তুমি জানো, এ তুমি জানো, এলটা একটুখানি অজানার দিকে চলে আসছে, বুঝতে পারলে কথাটা আমার? তুমি এই ফর্মে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকটা সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগে, বা বইতেও যেটা লেখা থাকে আর কি, কেন লেখা থাকে সেটা আমি বলে দিলাম আর কি। তোমার নোন জিনিসে নিয়ে আসছে, আমাদের কাছে মানে বিশেষ করে নোন কোনটা, একদম রেডিয়াসটা তোমার কাছে নোন, তারপরে তোমার সেন্টার থেকে ওর যে ডিস্টেন্সটা সেটা তোমার কাছে নোন, বুঝতে পারলে? তুমি ওটা ইজিলি মেজার করতে পারবে। তোমার একটা রিং বলে দিল, তুমি রিংয়ের সেন্টার থেকে তুমি ফিতে নিয়ে মেপে নিলে, ভাই হ্যাঁ ওই সেন্টার থেকে আমি 5 মিটার দূরত্ব আমি বের করতে চাইছি, কিন্তু তোমার ধরো এইখান থেকে যদি তোমাকে এই ডিস্টেন্স বের করতে, তোমাকে নিজে ক্যালকুলেট করতে হবে, ভাবতে হবে, আবার এখানে কিন্তু ভাবতে কম হবে। সেন্টার থেকে তুমি কতখানি ডিস্টেন্স মেজার করতে চাইছো, তুমি 5 মিটার,
10 মিটার, 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তুমি জাস্ট জেডের ভ্যালু পুট করে দেবে, হয়ে যাবে। কিন্তু এলের ভ্যালু যদি তোমাকে বলতে হয়, আর এই ট্যাগ চার্জের লেন্থটা সেটা তোমাকে বলতে হবে, ক্যালকুলেট করতে হবে, এটা মানে জটিল হয়ে যাবে তখন আবার। তাহলে আমাদের অঙ্কগুলো আরও সুবিধা করার জন্য এটাকে একটা সিম্পলেস্ট ফর্মে লেখা যাক। দেখো, তাহলে আমি লিখতে পারি না অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব মানে জেড, ভূমি মানে এ, তাহলে এখান থেকে তুমি এ ইকুয়াল টু বলতে পারো আন্ডার রুট জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বুঝলে? তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করতে পারি। সুতরাং তুমি বলবে যে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু μ0 ইন্টু আই ডিভাইডেড বাই 2 ইন্টু এল। এলের জায়গায় মানটা বসাবো তো, সো এলের জায়গায় মানটা বসিয়ে দাও। এলের জায়গায় এল কিউব রয়েছে, তাহলে এটা কিরকম লিখতে পারি আমরা, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটা মানে এটা টু দি পাওয়ার হাফ, আর যেহেতু কিউব রয়েছে তাহলে এটার কিউব মানে এইখানে 3 চলে আসবে, 3/2। ওকে, আর উপরে কিন্তু একটা এ স্কোয়ার কিন্তু পড়ে আছে, তাহলে এ স্কোয়ার কিন্তু লিখে দেবে। এইটা হচ্ছে তোমার আনসার, বুঝতে পারলে? এইটা তোমার আনসার। এইটা তোমরা মনে রাখবে, প্রবলেম করার ক্ষেত্রে কাজে দেবে তোমাদের। এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা তুমি মনে রাখবে। ওকে, যে বি ইকুয়াল টু, যে মানে একটা রিংয়ের জন্য কোনো অ্যাক্সিসের কোনো একটা বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড হয় μ0 ইন্টু কারেন্ট, যে তারের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্ট, ডিভাইডেড বাই 2। আর এখানে এ স্কোয়ার, এ হচ্ছে তোমার রেডিয়াস স্কোয়ার, ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, এটা তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, একটা স্পেশাল কেস আমি এখানে করাই, সেটা কি, ধরো এই যে পয়েন্টটা জেডের ভ্যালুটার কত একটা ভ্যালু রয়েছে, সেটা যা খুশি হতে পারে, যেমন তোমাকে বলবে। কিন্তু আমি যদি বলি এই পয়েন্টটা একদম পুরো সেন্টারে হলে পরে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মানে জেডের ভ্যালুটা তুমি জাস্ট 0 পুট করে দেবে, দেখা যাক কত হয়। তাহলে অ্যাট দ্য সেন্টার তুমি লিখবে, কি লিখবে তুমি দেখো, সুতরাং অ্যাট সেন্টার, রাইট, সেন্টার মানে কি, তুমি বলবে জেড ইকুয়াল টু 0, সিম্পল কথা। সেন্টার মানে তুমি বলবে জেড ইকুয়াল টু 0। তাহলে যদি সেন্টার হয় তাহলে তুমি বলবে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু μ0 ইন্টু আই ডিভাইডেড বাই 2 ইন্টু, আচ্ছা এ স্কোয়ার লিখে রাখি এখানে, জেডের ভ্যালু যেহেতু 0 পুট করছি, প্লাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার রয়েছে টু দি পাওয়ার 3/2। এটা বাংলা কী হয় বলো, সুতরাং μ0 আই ইন্টু এ স্কোয়ার। এটা ভাঙলে পরে দেখো এই 2 মানে 2 ইন্টু 3/2 হবে, তাহলে 2 ক্যান্সেল হবে, শুধুমাত্র 3 থাকবে, তাহলে 2 ইন্টু এ কিউব থাকবে। এটা কাটাকাটি করলে পরে μ0 ইন্টু আই ডিভাইডেড বাই, যেহেতু দুটো এ কেটে যাবে তো নিচে একটা এ শুধু পড়ে থাকবে। এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ওকে, তাহলে এটা একটা জাস্ট স্পেশাল কেস, কিন্তু এটা বুঝতে পারলে। এটা আমরা নর্মালিও কিন্তু বায়োসাভার্টস ল দিয়ে কিন্তু করতে পারি, আমি দেখাচ্ছি। তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম কী করে হলো না হলো। তাহলে আমি এই জিনিসটাই বায়োসাভার্টস ল ডিরেক্ট অ্যাপ্লাই করে আসছি এই জিনিসটাতে একদম। ওকে, তাহলে এইটাকে একটুখানি মুছি, দেখো এটা মনে রাখো, আমি এটাই দেখাবো এখনই। দেখো এই জিনিসটা করলাম তো অক্ষের ওপর চুম্বক ক্ষেত্র, এটা অক্ষের ওপর যদি না করে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, এখানে আমি কেন্দ্র করে দিই। ওকে, এটাই আমরা আসবে এখন কেন্দ্রে চুম্বক ক্ষেত্র, এটাকে 3 নম্বর করে দাও। 3 নম্বর মানে কি, এরকম একটা তোমার রিং রয়েছে, ধরো সার্কুলার রিং রয়েছে। ওকে, এবার তুমি কি করলে, এর যে সেন্টারটা, এই সেন্টারটা তুমি বলছো ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? এই তারটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে আই পরিমাণ, রেডিয়াস তুমি ধরে নাও, এই ধরে নাও তুমি, তাহলে একই রকম চলে আসবে। ওকে, দেখো একই রকম জিনিস, বায়োসাভার্টস ল কি বলছে, একটা এলিমেন্টের লেন্থ তুমি ক্যান্সেল করো প্রথমে, তাহলে এখানে তুমি একটা এলিমেন্টের লেন্থ ক্যান্সেল করো, যে কোনো এক জায়গায় ধরো, তাতে কোনো অসুবিধা নেই। ধরো আমরা সাপোজ এখানে ধরলাম আমি একটা এলিমেন্টের লেন্থ, সাপোজ ডিএল বা ডিএল নট, যা খুশি ধরো তুমি, তাতে অসুবিধা নেই। আমি ডিএল ধরলাম, ওকে, বা ডিএল নট ধরলাম। ওকে, তাহলে এইটুকুনের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করবো। তাহলে বায়োসাভার্টস ল কি বলছে, বায়োসাভার্টস ল আগে লেখো, তাহলে ডিবি ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু কারেন্ট ইন্টু ডিএল নট। আমি যদি ভেক্টর ফর্ম লিখি তুমি বলবে এইটা ক্রস, দেখো এইটুকুনি লেন্থ মানে এ ক্যাপ করে দাও, ডিভাইডেড বাই এ স্কোয়ার করবে।
এইবার একটা কথা বলো আমাকে, যে ডিএলটা কিন্তু ঠিক এইদিক স্পর্শক বরাবর, তাই না? এইদিক বরাবর ডিরেকশন, প্রত্যেকটা পয়েন্টে তার স্পর্শক বরাবর ডিরেকশন হবে, তাহলে এইদিক বরাবর ডিরেকশন। আর এটা কিন্তু এই দিক বরাবর ডিরেকশন, তাহলে মধ্যবর্তী কোণ কতখানি? সিম্পল কথা, 90 ডিগ্রি, তাই না? তাহলে এটাকে যদি ভাঙি, সাইন থিটা আসবে, সাইন 90 ডিগ্রি হবে। আমি যেহেতু ভেক্টর লিখছি, এটা ভেক্টর দিতে হবে, এটা ডান দিকে ভেক্টর হলে বাঁ দিকে অবশ্যই ভেক্টর দিতে হবে। আমি এবার ম্যাগনিটিউড লিখবো, তাই আমি এটাকে ভেক্টর থেকে ম্যাগনিটিউডে নিয়ে চলে আসতে মড নিয়ে নিলাম। ওকে, তাহলে এটা হবে তোমার আই ইন্টু এই মানে ডি এল নট সাইন থিটা আসছে, বাট সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 1, মানে এরকম লিখো ডিএল নট সাইন, একটা লাইন বেশি করছি তোমাদের বোঝার সুবিধার্থে, সাইন 90 যেহেতু 1, এটাকে লেখার দরকার নেই, বুঝতে পারলে? মানে পরের লাইনটা আমি লিখলাম না, আমি এখানেই মুছে দিলাম, তাহলে এটা 1 হচ্ছে, তাই লেখার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে তোমার কি, বায়োসাভার্স লর ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছ তুমি ডিএল এলিমেন্টের লেন্থের জন্য। বাট আমার তো দরকার ভাই টোটাল লেন্থ, টোটাল যে সার্কেলটা, সে সার্কেলটার জন্য কি আমরা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করবো, তাই তো? তাহলে তুমি ইন্টিগ্রেট করবে, সুতরাং ম্যাগনেটিক ফিল্ড কত হবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড, বা ইন্টিগ্রেশন করে দাও, এখানে আর কিছুই নেই, সিম্পল জিনিস, ইন্টিগ্রেট করে দাও। তাহলে কত হবে দেখো, তাহলে ইন্টিগ্রেশন ডিবির ভ্যালু তুমি পুট করে দাও, 4 পাই আইডিয়াল নট ডিভাইডেড বাই এ স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার দেখো মিউ নট আই 4 পাই এ স্কোয়ার কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে আসো, বাইরে নিয়ে চলে আসো, এরা বাইরে ঘুরতে চলে আসবে এখানে, এই যে বাইরে ঘুরতে চলে আসলো, এইবার ডিএল এর তুমি ইন্টিগ্রেট করো, টোটালটা কতখানি, টোটালটা, তাহলে এইখানটায় যদি আমরা টোটালটা ইন্টিগ্রেট করি তাহলে কত হবে দেখো, ডিএল নট তার ইন্টিগ্রেট করলে কী হবে, যেহেতু এটা সার্কেল, তার যে পরিধিটা বা পরিসীমাটা সেটা কত না 2 পাই ইন্টু এ, তাহলে এইটুকুনি ভ্যালু 2 পাই ইন্টু এ, তাহলে এটা তুমি লিখতে পারো। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড বিটা কি অ্যাট সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কত, মিউ 0 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই ইন্টু এ স্কোয়ার ইন্টু আই, এটা করলে পরে 2 পাই ইন্টু এ পাবে। এবার দেখো কাটাকাটি করো, তাহলে এখান থেকে পাই পাই ক্যান্সেল হলো, 2 ক্যান্সেল হয়ে এখান থেকে একটা 2 থাকছে, এ ক্যান্সেল হচ্ছে, আলটিমেট কি দেখছো পরে, বি ইকুয়াল টু মিউ 0 ইন্টু আই ডিভাইডেড বাই বলো 2 ইন্টু কত এ থাকছে পরে, দেখো মিলল? তাহলে এটা সেম হয়ে গেল। তাহলে আমরা ডিরেক্ট বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করেও কিন্তু সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারি, এবং যে মানে একটা ইন জেনারেল যে কেসটা করেছিলাম সেখান থেকেও কিন্তু আমরা বায়োসাভার্ট ল মানে এই সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড সেটাতে আমরা আসতে পারি, বুঝতে পারলে? ফিজিক্সটাকে তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি সমস্ত কিছু করতে পারবে ইজিলি। আচ্ছা, এই জিনিসগুলো ক্লিয়ার হলো। এবার একটা ইন্টারেস্টিং জিনিস এখান থেকে একটু বলে দিই আমি। ধরো তোমার তারটা ঠিক এরকমভাবে রয়েছে, পুরো সার্কেল না হয়ে তারটা এরকম যদি হয়, দেখো ছবিটা ভালো করে বোঝো, ধরো তারটা পুরো সার্কেল না, এরকম তারটা, কারেন্ট মনে করে এদিক দিয়ে আসছে, এসে এই হলো এদিক দিয়ে, মানে কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে গেল, বুঝতে পারলে? তাহলে পরে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পরে ধরো এই যে ইন্টারসেকশন পয়েন্টটা, এইখানটা পি পয়েন্টটা কতখানি ম্যাগনেটিক ফিল্ড সেটা আমাদেরকে ধরো বের করতে হবে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমাদেরকে বের করতে হবে। ওকে, সো ম্যাগনেটিক ফিল্ড কত বললে সেটা বের করতে হবে। তাহলে তুমি কী করে বের করবে, এখানে তো পুরো সার্কেল নেই, তাই না? তাহলে এটা তোমাকে বুঝতে হবে। দেখো ধরো এই অ্যাঙ্গেলটা যে করেছে, এটা আমি সাপোজ ক্যান্সেলে করে নিচ্ছি, কিছু একটা অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল করে আছে, ওকে, থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এর জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে, তাই তো? তাহলে বায়োসাভার্ট ল কী বলছে, বায়োসাভার্ট ল বলছে ডিবি দ্যাট ইজ ইকুয়াল টু মিউ 0 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল। আমি যদি ম্যাগনিটিউড লিখি, তুমি লিখবি এখানে সাইন থিটা ডিভাইডেড বাই একটা লেন্থ, যে ডিস্ট্যান্সে তুমি বের করবে সেই ডিস্ট্যান্সটা। তাহলে এইখানে যেহেতু পুরো এটা পুরোটা যদি আমি কভার করতাম তাহলে একটা সার্কেল টাইপ আসতো, মানে রেডিয়াসটা সেম যদি ধরে দিই তাহলে এ স্কোয়ার বলতে পারি,
ওকে, মানে এইটুকুনি ডিস্টেন্সটা কতখানি এ, এটাও এ, এটাও কিন্তু এ ধরে নিয়েছি, সেম ডিস্টেন্স, বুঝতে পারলে? আর এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা তোমার ডিএল আর যে এ তার মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখানে একটা তুমি যদি এলিমেন্টারি যদি লেন্থ কনসিডার করো, এখানে তুমি একটা এলিমেন্টারি লেন্থ কনসিডার করো, এখানে একটা এখানে ধরো ডিএল তুমি লেন্থ কনসিডার করলে, আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, বুঝতে পারছো? আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, ডিএল তুমি লেন্থ কনসিডার করলে, তাহলে এইখান থেকে এইটুকুনি যে ডিস্টেন্স এটা, তাহলে এবার এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো, মধ্যবর্তী অ্যাঙ্গেল কতখানি? এখান থেকে তুমি এটা দেখছো নিশ্চয়ই 90 ডিগ্রি হবে এখানটাও, তাই না? এটা স্পর্শক বরাবর ঠিক এই দিক বরাবর আসবে, আর এটা কি এই দিক বরাবর আসছে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে সাইন যে থিটাটা মানে এই অ্যাঙ্গেলটা, এটা তুমি থিটা বাদ দিয়ে আলফা লিখে দাও, তাহলে বেশি সুবিধা হবে। কারণ এইখানে যেহেতু আমি থিটা বলেছি অ্যাঙ্গেলটা, তাহলে এটাকে তুমি আলফা কনসিডার করলে, এই অ্যাঙ্গেলটা মানে এইটা আর এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা তুমি ধরেছো আলফা। আশা করি কনফিউশন নেই। এই আলফাটা তোমার কি ডিএল আর যে এ তার মধ্যবর্তী অ্যাঙ্গেল, বুঝতে পারলে? তাহলে এটা কতখানি? 90 ডিগ্রি। আলফা যেহেতু 90 ডিগ্রি, তাহলে তুমি এখানে বলবে যে হাই ডিবি ইকুয়াল টু μ0/4 আইডিয়াল, 90 ডিগ্রি লেখার দরকার নেই, মানে 1 হবে, এটা হচ্ছে, তাই তো? এইবার আমার ইন্টিগ্রেট করলে টোটালটা পাবো আমি। আর একটা জিনিস আমরা আগের দিনই করেছিলাম, যে একটা স্ট্রেট ওয়্যারের জন্যে, ওয়্যার যদি তুমি একদম দেখো, এটা একটা স্ট্রেট ওয়্যার, রাইট? এটা একটা স্ট্রেট ওয়্যার, এটা একটা স্ট্রেট ওয়্যার। এই ওয়্যারের পুরো মানে এই ওয়্যার রয়েছে, তার এই ওপরে যদি কোনো একটা বিন্দু তুমি ম্যাগনেটিক ফিল্ড দেখো, সেটা কিন্তু জিরো হয়, সেটা কিন্তু জিরো হয়। তাহলে এর জন্য তুমি ম্যাগনেটিক ফিল্ড এখানে জিরো পাবে, এর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড তুমি জিরো পাবে, বুঝতে পারলে? তাহলে এটা আর এইটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তাহলে তুমি শুধুমাত্র ভাববে কোনটুকু নিয়ে, এখান থেকে এইটুকু নিয়ে ভাববে। কনসেপ্টটা বোঝাতে পারছি? তাহলে এইটুকু নিয়ে তুমি ভাবো। তাহলে টোটাল যে লেন্থটা তোমার হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি তুমি লেখো টোটাল, তাহলে ইন্টিগ্রেট করো তুমি, তাই তো? তাহলে সেটা কথা হবে, ডিবির ভ্যালু তুমি পুট করে দাও, μ0/4 I ইন্টু এ স্কোয়ার ইন্টু ডিএল, রাইট? তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে এখানে তুমি লিখবে ইন্টিগ্রেশনটা এখানে এইটা। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কথা হবে, দেখো এখান থেকে এইটুকুনি, বলো তো কতখানি হবে লেন্থটা, বলতে পারবে? দেখো এইটা হচ্ছে তোমার আর্ক লেন্থ, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা সবাই জানো, আমি শিখিয়ে দিচ্ছি, চাপ নেই। ধরো একটা পার্টিকেল এভাবে ঘুরছে, একটা পার্টিকেল এভাবে ঘুরছে, ওকে? এখানে একটা পয়েন্ট তুমি ধরলে এ, এখানে তুমি পয়েন্ট ধরলে বি, এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে সেটা ধরো থিটা ধরলে, তাহলে এখান থেকে যে এইটুকু নিয়ে আসলে সেটা তোমার আর্ক লেন্থ ডিএস তুমি ধরলে, আর্ক লেন্থ বৃত্তচাপ, তাহলে ডিএস, এই ডিএস এর ভ্যালু যেটা হয় সেটা কোথায় বলো তো, এই রেডিয়াসটা ইন্টু থিটা, থিটা তুমি ডি থিটা ধরো, তাহলে ডি থিটা বা থিটা ধরলে থিটা তুমি ধরবে এইটা, তাহলে আর্ক লেন্থ ইজিক্যাল টু আর ইন্টু থিটা, এটা আমরা জানি, বুঝতে পারলে? তাহলে এখানে তুমি কি লিখবে দেখো, এই যে আর্ক লেন্থ পুরোটা হচ্ছে তোমার ডিএল, এখানে আর্ক লেন্থটা কতখানি হয়, পুরোটা তোমার এস, মানে টোটাল এল হবে, হ্যাঁ? এখানে আমার যেরকম এইটুকুনি এস ধরেছিলাম আমি, হ্যাঁ? এটা তোমার কী হবে, এই ডিএলটা কিন্তু এইটুকুনি এলিমেন্টারি লেন্থ, আর এই পুরোটা করলে কত হবে তোমার এল হবে, তো এলটা কতখানি, তাই না? এলটা তোমার কতখানি হচ্ছে, তাহলে এল ইকুয়াল তুমি লিখবে আর ইন্টু থিটা, তাহলে এই যে এ ইন্টু থিটা লিখবে তুমি, এটা তুমি লিখতে পারো। সুতরাং b equal to μ0 I divided by 4 pi a square, এটা মানে তুমি লিখবে টোটালটা মানে এইটুকুনি, মানে আর মানে তোমার a ইন্টু থিটা, এইটা তুমি লিখতে পারো, ওকে? এইটা তুমি আনসার রাখতে পারো, অসুবিধা নেই। তাহলে তুমি লিখতে পারো এখানে μ0 I/4 pi, একটা এ কাটবে মানে নিচে একটা এ থাকবে, এখানে থিটা, এরকম একটা ফর্ম রাখতে পারো তুমি। যদি তোমাকে অ্যাঙ্গেল ডিরেক্ট বলে দেয় তাহলে তুমি এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আইদার তুমি কি করতে পারো, দেখো এই যে থিটা আর 2 পাইয়ের মধ্যে একটা রিলেশন তুমি বের করে নিতে পারো, মানে কেমনভাবে, যদি আমরা দেখি পুরোটা যদি আমরা ঘুরি এরকমভাবে, তাহলে পুরোটা কত হয়, 2 পাই হয়, পুরোটা কতখানি হয়, 2 পাই হয়, 360 ডিগ্রি হয় পুরোটা, তাই তো? তাহলে এইখান থেকে এইটুকুনি তুমি অ্যাঙ্গেল যদি তুমি থিটা বলো, তাহলে থিটাটাকে যদি তুমি এখান থেকে পুরোটা ঘোরা হয়, ঘুরিয়ে যদি পুরোটা এখানে নিয়ে আসো, তাহলে সেটা হবে তোমার 2 পাই হবে, বুঝতে পারলে? তাহলে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসলে 2 পাই হবে, বুঝলাম। তো এই থিটাটাকে যদি আমি পুরোটা ঘোরাই তাহলে সেটা কত, 2 পাই হবে। তার মানে
পুরোটা যদি সার্কেল হয় তাহলে সার্কেলের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড কত বের করেছিলাম, এরকম বের করেছিলাম না, বি ইকুয়াল টু μ0 I/2 ইন্টু এ, এরকম সামথিং আমরা বের করেছিলাম, তাই তো? তাহলে পুরোটা যদি আমরা দেখো মানে এইখান থেকে তুমি লিখতে পারো কেমন হতে পারে, তাহলে এইটাকে তুমি কি বলতে পারো, পুরোটার জন্য তুমি পাচ্ছ এটা, বাট তোমার তো ভাই এইটুকুনি দরকার, তাই না? তাহলে তোমার এইটুকুনি দরকার, তাহলে তুমি কি লিখবে, θ/2π লিখবে, θ/2π লিখবে তুমি। তার মানে কি 2π এর জাস্ট থিটা অংশ তোমার দরকার, 2π এর থিটা অংশ তোমার দরকার। তার জন্য তুমি এখানে দেখো এই থিটার মানটা যদি তুমি 2π করে দাও তাহলে তুমি পুরোটার জন্য পাবে, মানে কি এটা যদি 2π করে দাও তাহলে কি সেটা 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র এইটুকুনি পড়ে থাকছে, বুঝতে পারলে? থিটা শুধুমাত্র মানে এই জিনিসটা বেসিক্যালি তুমি এইখান থেকে পাচ্ছ, ওকে? এখান থেকে এইটাকে তুমি লিখতে পারো এরকম, দেখো এটাকে যদি আমরা লিখি বি ইজ ইকাল টু μ0 এটাকে লেখো 2 লেখো ইন্টু এ লেখো, ঠিক আছে, I θ/2π, এই ফর্মে তুমি লিখতে পারো। মানে আমি এটাকে বোঝাতে চাইছি এটাই যে আমরা যে টোটাল যে সার্কেলটার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি সেন্টারে, ঠিক আছে, সেটার হেল্প নিয়ে তুমি দেখো লিখতে পারছো, মানে যে অ্যাঙ্গেলটা করবে সেটা কতখানি হবে, θ/2π হবে, মানে সেই অ্যাঙ্গেলটা তোমার জানলেই হয়ে যাবে, সেই অ্যাঙ্গেলটা ডিভাইডেড বাই 2π করে দেবে, আর যে সার্কেলের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা তুমি লিখবে এখানটায়, মাল্টিপ্লাই করে দিলে তোমার হয়ে যাবে, বুঝতে পারলে? অথবা তুমি এটা মনে রাখো, এটা তুমি মনে রাখতে পারো যে μ0I ইন্টু থিটা ডিভাইডেড বাই 4π ইন্টু ই, বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে, এই সূত্রটা বা এইটা যে কোনো একটা তুমি মনে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট, তো প্রবলেম সলভ করতে প্রচুর কাজে লাগবে, যারা নেট দিচ্ছ যেই দিচ্ছ তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম ধরনের প্রশ্ন তো প্রচুর দেয়, নিটে প্রচুর দেয়, বুঝতে পারলে? তো এই কনসেপ্টটা তোমরা কিন্তু ইউজ করতে পারবে সেখানে। এবং আগের যে প্রবলেমটা দেখালাম না, একটা সার্কেলের জন্য অ্যাক্সিসের কোনো একটা বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড, সেই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার যে ফর্মুলাটা সেটা তুমি মনে রাখবে, তোমাদের প্রবলেম করতে সুবিধা হবে, কারণ নিট যেই সেগুলোতে কিন্তু প্রচুর আসে, WB যেই প্রচুর আসে, ওকে? আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি একটুখানি জাস্ট কনসেপ্ট বলবো, সেটা হচ্ছে তোমার কি হেলমজ কয়েল, হেলমজ ডবল কয়েল। দেখো সেটার ডেরিভেশন তোমাদের বইতে আমি দেখিনি, গ্র্যাজুয়েশনের ডেরিভেশনটা আমরা করাই, এখানে আমি শুধুমাত্র থিওরিটাই জাস্ট একটু বলে দিই আমি যে জিনিসটা কী, যাতে তোমাদের একটুখানি ধারণা তৈরি হয় সেই সম্পর্কে। তো দেখো এটাকে আমি 4 নম্বরই দিচ্ছি, অসুবিধা নেই, হেলমজ কয়েল। হ্যাঁ, হেলমজ কয়েল, হেলমজের কয়েল, ঠিক আছে? হেলমজ কয়েলটা কি বলছে, কিছুই না, দুটো তুমি ওই যে সার্কুলার মানে রিং তুমি নাও, দুটো রিং নাও তুমি, একটা রিং নিলে এরকম একটা রিং, দুটো রিং নেবে তুমি, ঠিক আছে, পরস্পরকে প্যারালাল রাখবে, এরকম একটা রিং রাখলে এইখানে তুমি একটা রিং নাও, দুটো রিংকে পরস্পর প্যারালাল রেখে দিয়েছো, মানে মাটির উপর একটা তুমি রিং রেখেছো, ঠিক তার উপরে আরেকটা তুমি রিং রেখেছো। এবার হেলমজ কয়েলের যে কনসেপ্ট সেটা কি বলছে দেখো, সেটা বলছে এই যে তুমি রিংটা তুমি ধরেছো, রিংটার যে রেডিয়াস, ধরো রেডিয়াসটা যদি এ হয়, দুটো রিংয়ের রেডিয়াস কিন্তু অবশ্যই সেম হতে হবে, দুটো রিংয়ের রেডিয়াস অবশ্যই সেম হতে হবে, ওকে? এবং এইটুকুনি ধরো এটা তোমার অ্যাক্সিস, রাইট, তোমাদের অ্যাক্সিস বলছে এই যে এইটুকুনি মানে দুটো যে কয়েলের মধ্যে যে ডিস্টেন্স, কয়েল কাকে বলে বলো তো, মানে একটা তারকে যদি তুমি এভাবে গোল করো সেটা একটা জাস্ট সার্কুলার লুপ হলো, দিস ইজ কল সার্কুলার লুপ, রাইট, জাস্ট একটা সার্কুলার লুপ। অনেকে আমরা বুঝতে পারি না যে কয়েল কাকে বলে। এই লুপটাকে যদি আমি আরোগুলো যদি সার্কুলার লুপ মানে করি, মানে একটা তারকে ধরো একটা তারকে আমি এভাবে একবার প্যাঁচ দিলাম, সেটা একটা লুপ হলো, সেই তারটাকে আমি বারবার প্যাঁচাচ্ছি, অনেকগুলো হয়ে গেল, নাম্বার অফ ট্রান্স কতগুলো হলো, ধরো 10টা হয়েছে, 20টা হয়েছে, 100টা হয়েছে, তাহলে সেটাকে আমরা একটা কয়েল বলবো, ওকে? মানে অনেকগুলো যখন ট্রান্স হবে সেটাকে আমরা কি বলবো, কয়েল বলবো, জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানে একটা থাকলে পরে সেটাকে লুপ বলবো, এবং একের বেশি যদি হয়ে যায় সেটাকে আমরা কয়েল বলবো, এই তো সিম্পল জিনিস। তাহলে ধরো এটা কয়েল, মানে এখানে এনখানে মনে করো ট্রান্স রয়েছে, বুঝতে পারলে? তার জন্য আমরা একটা কয়েল বলছি। তাহলে আশা করি কথাটার মধ্যে কোনো ডাউট নেই তোমাদের। আচ্ছা, তাহলে এইটুকুনি ডিস্টেন্স বলছে যদি 2D হয়, আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ
এই যে দুটো কয়েলের যে সেন্টার থেকে যে ডিস্টেন্সটা অবশ্যই যে কয়েলটা তুমি ধরেছো না, সেই কয়েলের যে রেডিয়াস, সেই রেডিয়াসের সাথে সেই ডিস্টেন্সটা সমান হয়, মানে 2D ইকুয়াল টু এ হয়। এটাই হেলমজ কয়েলের বিশেষত্ব, মানে এই দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা অবশ্যই যে কয়েলটা তুমি নিয়েছো তার যে রেডিয়াস, সেই রেডিয়াসের সাথে সমান হবে। বুঝতে পারলে? তাহলে ধরো এই কয়েলের জন্য তুমি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারো, এই কয়েলের জন্য তুমি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারো। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তুমি এখানে বের করতে পারো, এবং ম্যাগনেটিক ফিল্ডের আমি ভ্যালু আমি লিখছি না, কারণ তোমাদের সিলেবাসে নেই দেখলাম আমি। তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তুমি দেখো, এক একটার জন্য তুমি এরকম পাবে, বুঝতে পারলে? এরকম তুমি পাচ্ছ। তাহলে দুজনের জন্য এইরকম, মানে গাউসিয়ান শেপ তুমি পাচ্ছ, অ্যাপ্রক্সিমেট তুমি একটা গাউসিয়ান শেপ পাচ্ছ, বুঝতে পারলে? এটাকে গাউসিয়ান শেপ বলা হয় থাকে। তাহলে এখানে তুমি এরকম দিস কাইন্ড অফ ম্যাগনেটিক ফিল্ড তুমি পাবে, এরকম ধরনের তুমি ম্যাগনেটিক ফিল্ড তুমি এখানে পাবে। মানে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখালাম, আমি ভ্যালুটা লিখছি না, আমি জাস্ট ফিজিক্সটা এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। তাহলে হেলমজ কয়েল মানে যেটা বলছে যে ধরো তুমি দুটো কয়েল নিলে, সেম মানে ব্যাসার্ধে দুটো তুমি কয়েল নিলে, সেই কয়েল দুটো যে ডিস্টেন্স হবে, সেই ডিস্টেন্সটা কী হবে, সেই ব্যাসার্ধের সমান হবে। এবং কয়েলটার বিশেষত্ব হচ্ছে কি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। কয়েলটার বিশেষত্ব কি? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। ঠিক আছে, এখান থেকে আমরা ইউনিফর্ম মানে কি, যেটাকে বলে মানে একই পাবো, মানে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু সেম হবে, বুঝতে পারলে? তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে কিন্তু আমরা হেলমজ কয়েলের হেল্প নিই। এবং এর আরও কি অ্যাপ্লিকেশন রয়েছে, যেরকম তুমি দেখবে আমরা পড়বো গ্যালভানোমিটার পড়বো আমরা, সেই গ্যালভানোমিটারে কিন্তু আমরা হেলমজ কয়েলকে কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। হেলমজ কয়েলের কনসেপ্ট অ্যাপ্লাই করে কিন্তু গ্যালভানোমিটার কিন্তু তৈরি করা হয়ে থাকে, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে কি হেলমজ কয়েল, কিছুই না, মানে কিছুই কঠিনের কিছুই নেই। হেলমজ কয়েল কি বুঝতেই পেরেছ, এই যে এটাই বিশেষত্ব হেলমজ কয়েলের। আর এটা দিয়ে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি, এটাকে অ্যাপ্লাই করা হয় তোমার গ্যালভানোমিটার তৈরি করার জন্য। এই তো হেলমজ কয়েল হয়ে গেল, কিছুই নেই, বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না, অনেক 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 বেশি করে শেয়ার করো। হ্যাঁ, তোমার বন্ধুদের কাছে মানে পাঠিয়ে দাও। হ্যাঁ, আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।